হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এক চূড়ান্ত সাংবিধানিক সংকট হওয়ার পথে পশ্চিমবঙ্গ এগোচ্ছে। কেন না, এই রকম সাংবিধানিক সংকট বা কনস্টিটিউশনাল ক্রাইসিস 1967-এ যখন কংগ্রেসকে হারিয়ে যুক্তফ্রন্ট আসে, সেই সাংবিধানিক সংকট তৈরি হয়নি। আবার যখন যুক্তফ্রন্টের পরে কংগ্রেস সরকার আসে এবং তাকে সেই 1977-এ তাকে হারিয়ে বামফ্রন্ট সরকার আসে, তখন সেই সাংবিধানিক সংকট তৈরি হয়নি। আবার যখন 2011 সালে বামফ্রন্টকে বিদায় দিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তখনও কিন্তু সেই কনস্টিটিউশনাল ক্রাইসিস বা সাংবিধানিক সংকট তৈরি হয়নি। কিন্তু 2026 সালে এক সাংবিধানিক সংকট হওয়ার পথে কি আমরা এগোচ্ছি? এখন ব্যাপারটা কি, যিনারা সংবিধান তৈরি করেছেন তেনারা হয়তো ভেবে দেখেননি যে এরকম একটা পরিস্থিতি হতে পারে। ঘটনাটা কি না, যদি বিদায়ী মুখ্যমন্ত্রী মহোদয়া স্বেচ্ছায় তিনি পদত্যাগ না করেন, তাহলে কি ঘটনা ঘটবে? আইনে কি লেখা আছে, সংবিধান কি বলছে? এক তাহলে কি এক কনস্টিটিউশনাল ক্রাইসিস বা সাংবিধানিক সংকট তৈরি হবে? তাহলে কি অবস্থা, একটা কি টালমাটাল অবস্থায় হবে, শাসকহীন পশ্চিমবঙ্গ হয়ে পড়বে। আসুন আমরা ব্যাখ্যাতে আসি। যেটুকু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে বা যেটুকু খবর আমরা সংগ্রহ করতে পেরেছি, 3টে পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে, আগামী 7ই মে 2026 রাত 12টা পর্যন্ত এই বর্তমান সরকারের হাতে তার টেনিওর, যাকে আমরা আইনে ভাষায় বলা হয় টেনিওর, সেই রাত 12টা পর্যন্ত টেনিওর আছে। রাত 12টার পরে পদত্যাগ করা আর পদত্যাগ না করা এর মধ্যে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ রাত 12টা বেজে গেলে তারপরে যখন 8ই মে পড়ে যাবে, তখন অটোমেটিক্যালি এই সরকারের ক্ষমতা চলে যাবে এবং তখন নতুন সরকার ক্ষমতায় আসতে যাবে। কিন্তু কথা হচ্ছে, বিজেপি থেকে ঘোষণা করা হয়েছে যে তারা 9 তারিখ শপথ গ্রহণ করবে। যদি 7 তারিখ রাত 12টার সময় ক্ষমতা শেষ হয়ে যায়, তাহলে 8 তারিখ কী হবে? এই একটা দিন কি তাহলে সম্পূর্ণ শাসকহীন থাকবে? তার ব্যাখ্যা কী হবে? আর দ্বিতীয় পদ্ধতি কি না, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইন বলছে যে যখনই 5 বছরের কোনো সরকার কোনো টেনিওর শেষ হওয়ার আগে ইলেকশন কমিশনার অটোনমাস বডির এই সুবাদে তার সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী সে অটোনমাস বডির অধিকার নিয়ে একটা ভোট করাবে এবং ভোট করার পরে ভোটের ফলাফল নিয়ে রাজ্যপালের হাতে জমা দেবেন। সে রাজ্যপালের হাতে ভোটের রেজাল্ট জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই তার আগের 5 বছর আগেকার যারা ছিলেন মেম্বার, তাদের সবার মেয়াদ শেষ হয়ে যাবে। যেই মুহূর্তে রাজ্যপালের হাতে জমা দেবেন জাতীয় নির্বাচন কমিশনার তার রাজ্যের সিইওর হাত দিয়ে বা তার রিপ্রেজেন্টেটিভের হাত দিয়ে রাজ্যপালের কাছে জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আগের সমস্ত যারা ছিলেন মেম্বার, সমস্ত মেম্বারের টার্ম শেষ হয়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। আর 3 নম্বর নিয়ম হচ্ছে, রাজ্যপালের হাতে একটা ক্ষমতা আছে সংবিধানে 164, সংবিধানে 164 ধারা কি বলছে না, 164 ক্ষমতা পাওয়ার দিয়ে রেখেছে রাজ্যপালকে। রাজ্যপাল যেই মুহূর্তে কমিশনারের কাছ থেকে ওই ভোট রেজাল্টের কপি পাবে, সঙ্গে সঙ্গে তিনি 164 ধারা প্রয়োগ করবেন। তিনি সঙ্গে সঙ্গে কেউ রিজাইন করুক বা না করুক, তিনি বাই ফোর্স তিনি সেই মন্ত্রিসভাকে ভেঙে দেবেন এবং সবচেয়ে মেজরিটি পাওয়া দলকে সরকার গঠনের জন্য আহ্বান করবেন। প্রথমে তিনি একজন ব্যক্তিকে, যিনি হবেন সিএম, তাকে তিনি আহ্বান করবেন, যিনি হবেন পরিষদীয় দলনেতা ওই পার্টির। তো সেই দলনেতা প্রথমে সিএম হিসেবে শপথ নেবেন এবং সেই সিএমের সঙ্গে পরামর্শক্রমে রাজ্যপালের সুপারিশ ক্রমে আর পরবর্তী মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন এবং তারপরে এমএলএ শপথ গ্রহণ করবেন। এই তার বিধিবদ্ধ নিয়ম। এখন প্রশ্ন হচ্ছে, যদি মাননীয় বিদায়ী মুখ্যমন্ত্রী মহোদয় ক্ষমতা হস্তান্তর না করেন, তাহলে 3টে ঘটনা ঘটবে। 7 তারিখ পর্যন্ত তিনি তার ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে পারেন, সেটা তার
কনস্টিটিউশনাল পাওয়ার 7 তারিখ রাত 12টার পরে তেনার রিজাইন দেওয়া কি না দেওয়া একই রকম ব্যাপার, অটোমেটিক্যালি সেটা হ্যান্ড ওভার হয়ে যাবে রাজ্যপালের আন্ডারে বা রাষ্ট্রপতির আন্ডারে। রাষ্ট্রপতি এখানে 356 ধারা প্রয়োগ করতে পারে বা রাজ্যপাল 164 ধারা প্রয়োগ করতে পারে। আর 2 নম্বর হচ্ছে কমিশনার যেই মুহূর্তে রাজ্যপালের হাতে জমা দিয়ে দেবে ডকুমেন্ট রেজাল্টের সঙ্গে সঙ্গে রাজ্যপাল তার পোর্টফোলিও প্রয়োগ করে তিনি মন্ত্রিসভা ভেঙে দিতে পারেন। আর 3 নম্বর হচ্ছে রাজ্যপাল বাই ফোর্স 164 দ্বারা প্রয়োগ করে মন্ত্রিসভা ভেঙে দিতে পারেন। এখন একটা ভয়ঙ্কর সাংবিধানিক সংকটের পথে আমরা এগোচ্ছি কি না সেই পদ্ধতি কিন্তু আমাদেরকে আগামী 7ই মে রাত 12টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং বিদায়ী মুখ্যমন্ত্রী মহোদয় তিনি কী নেন, 7 তারিখের আগে তিনি রিজাইন দেন কি রিজাইন দেন না, তাহলে তার দিকে কিন্তু অবশ্যই আমাদের চোখ থাকবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।